হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভারত ভ্রমণের ষষ্ঠ ও শেষ পর্বের ভিডিওতে আপনাদের স্বাগত। এই পর্বে রয়েছে মেঘালয়ের শিলং, চেরাপুঞ্জি, ডাউকি ভ্রমণ শেষে বাংলাদেশের প্রত্যাবর্তনের ধারা বিবরণী। 3টায় যখন শিলং এসে পৌঁছালাম, শিলং আমাদের অভ্যর্থনা জানানো স্নিগ্ধ বৃষ্টি দিয়ে। বৃষ্টি থামলে পুলিশ বাজারের মসজিদের পাশের একটা হোটেলে উঠলাম। মেঘালয়ে হোটেল ভাড়া দিল্লি বা কলকাতার তুলনায় একটু বেশি। হোটেলে উঠে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে আগামীকালকের চেরাপুঞ্জি ভ্রমণের স্লট বুকিং দিলাম। শিলং থেকে বিভিন্নভাবে চেরাপুঞ্জি ঘোরা যায়। এর মধ্যে সাশ্রয়ী ও ভালো মানের ঘোরাঘুরির জন্য মেঘালয় ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্যাকেজটা ভালো মনে হলো। জনপ্রতি 500 রুপি থেকে শুরু করে বিভিন্ন রেটে গ্রুপ করে মেঘালয়ের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখা যায়। সকাল সকাল আমরা হাজির হলাম মেঘালয়ের ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের অফিসে। এই বাসে করে আমরা আজ ঘুরে দেখব চেরাপুঞ্জির বিভিন্ন স্থান। বাসে একে একে সবাই উঠে পড়ল। যথাসময়ে আমাদের বাস চলতে শুরু করলো চেরাপুঞ্জির উদ্দেশ্যে। মেঘালয়ের আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা পেয়ে এগিয়ে চলছে বাস। পথে উপভোগ্য মনোরম সব দৃশ্য। যাত্রার শুরুতে একজন গাইড আমাদের ট্যুর পরিকল্পনার বিবরণ দিলেন। সৌন্দর্য আর নয় অবিরাম দৃশ্যের ভিড়ে আমরা এসে পৌঁছালাম আমাদের প্রথম গন্তব্য মগ ডক ডিম পেপ ভ্যালি ভিউ পয়েন্টে। বিশালাকার পাহাড়ের বাজে বয়ে যাওয়া ব্রিজ এক অনন্য সুন্দর দৃশ্যের অবতারণা করেছে। এরপর আমাদের গাড়ি আবারও ছুটে চলল এবার গন্তব্য রামকৃষ্ণ মিশন হায়ার সেকেন্ডারি স্কুলে। আমাদের গন্তব্য এসে যখন বাস থামলো, দেখলাম মেঘের চাদরে ঘিরে ফেলল সম্পূর্ণ এলাকা। শিক্ষা, সংস্কৃতি আর মূল্যবোধের অনন্য প্রতীক রামকৃষ্ণ মিশন হায়ার সেকেন্ডারি স্কুল। আধুনিক শিক্ষার পাশাপাশি এখানে নৈতিক চরিত্রের বিকাশই মূল লক্ষ্য। এবার গন্তব্য নৌকালিকায় জলপ্রপাত। নৌকালিকায় দেখার তৃষ্ণা নিয়ে আসা, অথচ সামনে কেবল মেঘের সমারোহ। ঝর্ণার শব্দ আছে কিন্তু দৃশ্য নেই। প্রকৃতির কাছে আমরা যে কতটাই অসহায়, কুয়াশা ভেজা এই বিকেলটা আবারও তা মনে করিয়ে দিল। নৌকালিকায় দেখার অপূর্ণতা নিয়ে এবার আমাদের গাড়ি ছুটে চলল মোটপালং পার্কের উদ্দেশ্যে। হাজার মাইল দূরে দাঁড়িয়ে নেই, স্রেফ একটা অদৃশ্য সীমান্তের ওপারে দাঁড়িয়ে আছে। মোটপালং পার্কের এই শেষ সীমানা থেকে তাকালে যখন কুয়াশা ভেদ করে নিজের দেশকে দেখা যায়, তখন বুকটা এক অজানা আবেগে ভরে ওঠে। এই তো আমার বাংলাদেশ। মাটির টান যে কতটা প্রবল তা বিদেশের মাটিতে দাঁড়িয়ে নিজের দেশের দিকে তাকিয়ে থাকলে অনুভব করা যায়। মোটপালং পার্কে নয়াবিরাম দৃশ্য উপভোগ শেষে আমাদের গন্তব্য মৌসুমী ক্যাম্প।
আলো আধারের এক অদ্ভুত মায়াজল মৌসুমীকে। গুহার ভিতরে পা রাখতেই যেন এক অন্য জগতে প্রবেশ করলাম। কয়েক হাজার বছরের পুরনো এই চুনাপাথরের দেওয়াল, প্রাগ ঐতিহাসিক ফসিল আর উপর থেকে ফোটায় ফোটায় পড়া পানি, সব মিলিয়ে এক রোমাঞ্চকর পরিবেশ। সরু পথ দিয়ে যাওয়ার সময় মনে হচ্ছিল প্রকৃতির এক প্রাচীন রহস্যের ভেতর দিয়ে হেঁটে চলেছি। আমি গুহার পাশেই দুপুরের খাবার খেয়ে নিলাম। যারা মেঘালয় ভ্রমণ করবেন, খাবার নিয়ে একটু সতর্কতা অবলম্বন করবেন, কারণ এখানে প্রায় প্রতিটা রেস্টুরেন্টেই পর্ক পাওয়া যায়। এবার চলে এলাম নং টাইমাই ইকো পার্কে। নং টাইমাই ইকো পার্ক, যেখানে পাহাড়ের বিশালতা আর নীল আকাশ মিলেমিশে একাকার। পার্কের শেষ সীমানায় দাঁড়িয়ে যখন নিচের দিকে তাকালাম, মুহূর্তে মনটা কেমন জানি হয়ে গেল। চোখের সামনে বিছিয়ে থাকা ওই বিস্তীর্ণ সমতল ভূমিই তো আমাদের বাংলাদেশ। চলে এলাম সেভেন সিস্টার ওয়াটারফলসে। সেভেন সিস্টার ওয়াটারফলসের মূল সৌন্দর্য উপভোগ করতে হলে আসতে হবে বর্ষার সময়। দেখতে দেখতে দিনটা শেষ হয়ে এলো। সন্ধ্যা গনিয়ে আসতেই আমরা রওনা দিলাম ফেরার পথে। সারাদিনের ক্লান্তি থাকলেও মনের ভিতরে এক অদ্ভুত সতেজতা কাজ করছে। রাতে শিলং দেখতেও সুন্দর, তবে এই সময় ভালো রকমের ট্রাফিক জ্যাম থাকে। মেঘালয় খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। ক্লান্ত শরীর নিয়েও আগামী দিনের প্রস্তুতির জন্য আমরা ঘুমিয়ে পড়লাম দ্রুত। শিলং শহর ঘুরে দেখব, তাই একটা ক্যাব ভাড়া করে নিলাম। প্রথম গন্তব্য উমিয়াম লেক। নীল জল আর পাহাড়ের মিতালি উমিয়াম লেক। পাইন বনের ছায়ায় ঘেরা এই লেকের শান্ত আবহাওয়া আপনাকে মুগ্ধ করতে বাধ্য। এরপর চলে এলাম আপার শিলং চা বাগানে। শিলংয়ের চা বাগানগুলো শুধু দেখতেই সুন্দর নয়, এখানকার চাও স্বাদেও অনন্য। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে চাষ করা এই চা পাহাড়ের শীতল হাওয়ায় বেড়ে ওঠা। এক কাপ শিলং চা মানেই যেন মেঘালয়ের পাহাড়ি সতেজতা সরাসরি আপনার কাছে। এবার গন্তব্য এলিফ্যান্ট ফলস। শিলং শহরের খুব কাছেই প্রকৃতির এক জাদুকরী সৃষ্টি এলিফ্যান্ট ফলস। তিনটি ধাপে নিচে নেমে আসা জলপ্রপাত যেন পাহাড়ের গায়ে এক সাদা শাড়ির কারুকাজ। ব্রিটিশ আমলে এখানে হাতির মতো দেখতে একটি বড় পাথর ছিল বলেই এর নাম হয়েছিল এলিফ্যান্ট ফলস। এরপর এলাম লেডি হায়দারি পার্ক। শিলংয়ের ঐতিহ্যের তালিকায় এই পার্কটি থাকলেও বর্তমানে এর রূপ ম্লান হয়ে গেছে। অযত্নে অবহেলায় পার্কের সে জাপানি দাঁতের সৌন্দর্য এখন বিলীন হওয়ার পথে। সঠিক রক্ষণাবেক্ষণ নেই শৃঙ্খলা।
শিলংয়ের শেষ বেলাটা কাটানোর জন্য ওয়ার্ডস লেকের চেয়ে আর সুন্দর জায়গা হতে পারত না। ব্রিটিশ আমলের এই কৃত্রিম লেকটি আজও তার আভিজাত্য ধরে রেখেছে। শেষ বিকেলের আলো মুছে গিয়ে এখন পুলিশ বাজারে রাতের ঝিলিক। শেষবারের মতো একটু কেনাকাটা আর শিলংয়ের এই ব্যস্ত রাস্তার হাঁটাহাঁটি। কালই ফিরছি নিজের দেশে। ভোরের আলোয় ঘুম ভাঙতেই মনে পড়ে গেল আজ ফেরার দিন। দ্রুত নাস্তা সেরে আমরা উঠে পড়লাম আগের রাতে বুকিং করা ট্যাক্সিতে। শিলং শহরকে পেছনে ফেলে আমাদের গাড়ি এখন ছুটে চলছে ডাউকির পথে। দুপাশে মেঘে ঢাকা বিশাল পাহাড়, ছবির মতো সাজানো পরিষ্কার গ্রাম আর পাহাড়ি ঝর্ণাগুলো যেন আমাদের বিদায় জানাতে পথের ধারে দাঁড়িয়ে আছে। প্রতিটি বাঁকেই প্রকৃতি যেন নতুন করে মায়া ছড়াচ্ছে। ডাউকি হয়ে বাংলাদেশে ফেরার পথে চলে এলাম মাও লিনং গ্রামে। এশিয়ার সবথেকে পরিচ্ছন্ন এই গ্রামের প্রতিটি কোণ যেন ছবির মতো সুন্দর। ডাউকি যাওয়ার পথে একটু সময় বের করে এখানে ঘুরে যাওয়াটা আমাদের এই পুরো ট্রিপের ক্লান্তি অনেকটাই কমিয়ে দিল। সীমান্ত ঘেঁষা এই আঁকাবাঁকা রাস্তা দিয়ে চলার অভিজ্ঞতাটাই আলাদা। হাতের কাছে সীমান্ত আর রাস্তার প্রতিটি বাঁকে দেখা মিলছে চমৎকার সব ঝর্ণার। কোনোটি অনেক উপর থেকে সশব্দে গড়িয়ে পড়ছে, আবার কোনোটি পাহাড়ের গায়ে বেয়ে শান্ত হয়ে নেমে আসছে। ফিরতি পথে এই ঝর্ণাগুলো যেন আমাদের বাড়তি এক উপহার। এটি অনন্য সুন্দর বড়হিল ওয়াটারফলস। ফিরতি পথে সর্বশেষ বিরতি ছিল উমক্রেম ওয়াটারফলে। অবশেষে আমরা সেই বিখ্যাত ডাউকি ব্রিজ পার হচ্ছি। জাফলংয়ে দাঁড়িয়ে যারা ওপারে পাহাড়ের উপর এই ঝুলন্ত ব্রিজটি দেখেন তারা জানেন এর আকর্ষণ কতটা। আমরা এখন আছি ডাউকি বাজারে। যারা তামাবিল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন তাদের জন্য এই বাজারটি খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ইমিগ্রেশনের কাজ শেষ করে পর্যটকরা সাধারণত এখানেই প্রথম যাত্রা বিরতি দেন। আমাদের গাড়ি সীমান্তের একেবারেই কাছে চলে এসেছে। ডাউকি ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা বাংলাদেশে ফিরে যাব এই পথেই।
ভারতের ইমিগ্রেশন ও কাস্টমসের আনুষ্ঠানিকতা সেরে বাংলাদেশের পর্বটাও সেরে নিলাম। বাংলাদেশে ঢুকে দুপুরের খাওয়ার পর্বটা সারার জন্য আমরা এলাম জাফলং পর্যটন এরিয়ায়। শুক্রবার হওয়ায় জাফলংয়ে পর্যটকদের প্রচণ্ড রকম ভিড় ছিল। কিছুক্ষণ আগেই এই ব্রিজ পাড়ে দিয়ে আমরা বাংলাদেশে প্রবেশ করেছিলাম। জাফলং থেকে সিলেটে এসে আগে থেকে বুকিং করা উদয়ন এক্সপ্রেসে করে আমরা ফিরলাম চট্টগ্রামে। দারুণ এক বৃষ্টি ভেজা আবহাওয়া নিয়ে চট্টগ্রাম আমাদের বরণ করে নিল। শেষ হলো আমাদের ভারত অ্যাডভেঞ্চার। অসাধারণ কিছু স্মৃতি নিয়ে ফিরছি ঘরে। ভারত ভ্রমণের এই পর্বটি এখানেই শেষ, তবে সামনে অপেক্ষা করছে আরও নতুন সব রোমাঞ্চ। পুরো ভ্রমণের বিস্তারিত ভিডিও দেখতে ইউটিউবে আমাদের সাথে যুক্ত থাকুন। দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো বর্ণনায়।